তো আমাদের এবারের টপিক সারফেস অফ রিভলিউশন। আমাদের নিশ্চয়ই মনে আছে এই রিভলিউশন শব্দটা শুনে যে আমরা রিসেন্টলি ভলিউম অফ রিভলিউশনটা পড়েছি। ভলিউম অফ রিভলিউশন কাদেরকে নিয়ে ছিল না, একটা এরিয়া যখন কোনো একটা অ্যাক্সিস বরাবর বা কোনো একটা লাইন বরাবর মুভ করে, রোটেট করে, দিয়ে যে জিনিসটি ফর্মড হয় বা যে ম্যাটেরিয়ালটি ফর্মড হয় তাকে আমরা বলি ভলিউম অফ রিভলিউশন। দ্যাট ইজ, একটা ভলিউম তৈরি করতে গেলে আমাদের কি লাগে? এরিয়া, এবং এরিয়া রোটেট করার ফলে একটা হাইট তৈরি হয়, সেটাকে আমরা হাইটই ধরি সাধারণত। দ্যাট ইজ এরিয়া গুণ হাইট। এরিয়া মানে লেন্থ গুণ ব্রেথ বুঝি আমরা, তার সাথে হাইটটা গুণ করতে হবে, তাহলে আমরা ভলিউমটা পেয়ে যাই। আবারও বলছি কথাটা, এই প্রথম থিওরিটা ভলিউম অফ রিভলিউশনের একটু ধৈর্য ধরে শুনতে হবে, এরপরে সিম্পল প্রবলেম, আর কোনো কিছু বাদ থাকবে না। মানে সারফেস অফ রিভলিউশনের এই প্রথম থিওরিটা একটু ধৈর্য ধরে শুনবে। ভলিউম অফ রিভলিউশনটা তৈরি করে কিন্তু একটা এরিয়া। একটা এরিয়া যখন একটা লাইনের রেসপেক্টে রোটেট করে তখন আমরা পাই ভলিউম অফ রিভলিউশন। এরিয়া বলতে সাধারণত আমরা লেন্থ গুণ ব্রেথ বুঝি, এবং একটা অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করলে সে একটা হাইট পেয়ে যায়। ইন দ্যাট কেস আমরা ফর্মুলাটা পাই পাই ওয়াই স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন এ টু বি পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। এরিয়া হাইট পেলে তার মানে আমরা পেয়ে যাই ভলিউম। এবং এরিয়াটা পাই কীভাবে? কোনো একটা কার্ভ এক্স ইকুয়ালস টু এ পয়েন্টের অর্ডিনেট এবং এক্স ইকুয়ালস টু বি পয়েন্টের অর্ডিনেট এবং এক্স অ্যাক্সিস, তার মিডিলে যে ট্র্যাপড এরিয়া থাকে সেটাই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে এবং ভলিউম তৈরি করে। আমি ছবিতে প্রয়োজনে একবার দেখিয়ে দিচ্ছি। আমরা ভলিউম পড়েছিলাম এটা, এই যে এ আর এস বি, দ্যাট ইজ আর পয়েন্টের অর্ডিনেট এ আর, এস পয়েন্টের অর্ডিনেট এস বি, সিডি লাইন এবং এবি কার্ভ, এদের মধ্যে যে এরিয়াটা ট্র্যাপড হয়েছে, দ্যাট ইজ এ থেকে আর অবধি এসে এস অবধি গিয়ে বি থেকে এ অবধি কার্ভের ওয়াল বরাবর নেমে আসবে। দ্যাট ইজ এ আর, বিএস, সিডি এবং এবি, তাদের মধ্যে এই যে এরিয়াটা ট্র্যাপড হয়েছে, যার এবি পোর্শনটা হচ্ছে কার্ভিক্যাল, এই এরিয়াটা যখনই সিডির রেসপেক্টে রোটেট করবে সে একটা রেসপেক্টিভ হাইট পেয়ে যাবে। আমরা দেখিয়েছিলাম সার্কেল দিয়ে হাইটগুলো, আমরা করসপন্ডিংলি ভলিউমটা পেয়ে যাব। এবারে আমরা পড়তে যাচ্ছি কিন্তু সারফেস, পৃষ্ঠতল, বাংলায় বললে পৃষ্ঠতল, সারফেস এরিয়া। তাহলে সারফেস এরিয়া পেতে গেলে, ভলিউম পেতে গেলে যদি এরিয়াকে রোটেট করতে হয়, কারণ এরিয়ার মধ্যে লেন্থ গুণ বেধ থাকে, আর রোটেট করলে হাইটটা পেয়ে যায়, যেটি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আমরা ভলিউম পাই। তাহলে সারফেস এরিয়া পেতে গেলে কি করতে হবে? এখানে নিশ্চয়ই দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আসবে না, কারণ সারফেস এরিয়া নিজে একটা এরিয়া। তাহলে একটা এরিয়া পেতে গেলে সাধারণত লেন্থ গুণ ব্রেথ প্রয়োজন হয়। তাহলে এরিয়া রোটেট করে তৈরি করে ভলিউম, তাহলে পেরিমিটার রোটেট করে তৈরি করবে সারফেস এরিয়া। এই কথাটা বা এই যুক্তিটা, এটা তোমাকে বিশ্বাস করতে বলছি না আমি, এটা তোমাকে ফিল করতে হবে, প্র্যাকটিক্যালি ফিল করবে, এক্সাম্পল দিয়ে ফিল করবে এবং এটাকে বুঝে নেবে। এই জায়গাটা যদি তুমি আমার থেকে একবার বুঝে নিতে পারো, আজীবনকাল কোনোদিন তোমার এই সারফেস এরিয়া বা ভলিউম এগুলো বুঝতে অসুবিধা হবে না। ভলিউমটা নিশ্চয়ই বুঝেছো, ভলিউমটা ভালোভাবে বুঝিয়েছি, নিশ্চয়ই বুঝেছো। তাহলে সারফেস এরিয়াটা তৈরি করবে কে? পেরিমিটার অফ দ্য কার্ভ। কার্ভের পেরিমিটার বা আর্ক যদি রোটেট করে কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে সে তৈরি করবে সারফেস এরিয়া। এরিয়া রোটেট করে তৈরি করে ভলিউম, কারণ এরিয়া রোটেট করলেই হাইট পাই, দ্যাট ইজ এরিয়ার মধ্যে দৈর্ঘ্য গুণ প্রস্থ থাকে, হাইট গুণ করলে ভলিউম তৈরি হয়। সারফেস এরিয়া নিজে একটা এরিয়া, কিন্তু এটা তাহলে এ তৈরি করবে কখন? পেরিমিটার যদি রোটেট করে, তাহলে পেরিমিটার সেটাকে যদি তুমি দৈর্ঘ্য হিসাবে কনসিডার করো, দ্যাট ইজ একটা ইউনিট হিসাবে কনসিডার করো, সে রোটেট করা মানে অ্যানাদার একটা ইউনিট, সেটাকে হাইট বলো বা ব্রেথ বলো, যা খুশি বলতে পারো, কনসিডার করবে। তাহলে পেরিমিটার একটা ইউনিট, আর হাইট বা ব্রেথ যেটা খুশি বলো, যে কোনো একটা বলবে, আমি এখানে হাইট দিয়ে বলি। তাহলে পেরিমিটার একটা ইউনিট, সাপোজ সেটা মনে মনে ধরো দৈর্ঘ্য, গুণ ঘুরে আসলো মানে হাইট পেলো, তাহলে দৈর্ঘ্য গুণ হাইট, এটা কি দেবে? এরিয়া দেবে। বা ওটাকে তুমি ঘুরে আসার পরে যে হাইটটাকে পেলে, ওটাকে তুমি যদি প্রস্থ ভাবো ভাবতে পারো, তাহলে পেরিমিটারটাকে দৈর্ঘ্য ভাবো,
সে পুরো 1 রাউন্ড ঘুরে আসলো, তার মানে সে একটা প্রস্থ পেল, দৈর্ঘ্য গুণ প্রস্থ কী দেবে, ক্ষেত্রফল দেবে। তাহলে এই ক্ষেত্রফলটা কিন্তু কার্ভের ক্ষেত্রফল নয়, কার্ভের সারফেসের ক্ষেত্রফল। ইন দ্যাট কেস এটা সারফেস অফ রিভলিউশন। কার্ভের ক্ষেত্রফল কোনটা হয়? কার্ভের ক্ষেত্রফল হয় এই যে এবি কার্ভ, এআর অর্ডিনেট, বিএস অর্ডিনেট এবং সিডি, এদের মধ্যে যেটা, এটা হলো কার্ভের ক্ষেত্রফল। আমি কার্ভের ক্ষেত্রফল চাইছি না, কার্ভের যে রোটেট করার পরে যে পৃষ্ঠতলটা তৈরি হলো আমরা তার এরিয়াটা চাইছি। তাহলে সারফেস অফ রিভলিউশন জেনারেট হবে কিভাবে? এরিয়া অফ দ্য, এই পেরিমিটার অফ দ্য কার্ভ যখন কোনো অ্যাক্সিস বরাবর রোটেট করবে তখন সে একটা সারফেস তৈরি করবে এবং আমরা সারফেস অফ রিভলিউশনের এরিয়া পেয়ে যাব। তাহলে এখানে কি বলেছে ডেফিনেশনটা? বলেছে সারফেস অফ রিভলিউশন ইজ এ সারফেস দ্যাট ইজ ফর্মড বাই রোটেটিং এ প্লেন কার্ভ অ্যাবাউট এ ফিক্সড লাইন ইন ইটস প্লেন। যখন কোনো প্লেন কার্ভ মানে তার পেরিমিটার যখন একটা ফিক্সড লাইনের রেসপেক্টে রোটেট করবে তখন আমরা পাবো সারফেস অফ রিভলিউশন। ফিক্সড লাইনটাকে আমরা আগের মতোই অ্যাক্সিস বলবো এবং যে কার্ভটা তৈরি করছে পুরো সারফেসটাকে তাকে আমরা বলবো জেনারেটিং কার্ভ, দ্যাট ইজ কার্ভ ইজ সেড টু বি জেনারেট দ্য সারফেস। এবার তাহলে তুমি একসাথে দুটো জিনিস ভাবতে পারো, তুমি চাইলেই ভাবতে পারো, তোমার ভিজুয়ালাইজ করার ক্ষমতা থাকবে। ভিজুয়ালাইজটা আমি ক্লিয়ার করে দিচ্ছি একটা ছবি দিয়ে, কিন্তু তার আগে তুমি একটু নিজে ভাবো। তার মানে দেখো, এই এবি যখন সিডির রেসপেক্টে রোটেট করছে তখন কিন্তু দুটো জিনিস রোটেট করছে। এক হচ্ছে এ আর বিএস, এই এরিয়াটা রোটেট করছে, এ থেকে আর অবধি গিয়ে বি থেকে আবার কার্ভের ওয়াল বরাবর এটা যেমন রোটেট করছে, একই সাথে এবি আর্ক সেও কিন্তু রোটেট করছে, এবি আর্ক সেও কিন্তু সিডির রেসপেক্টে রোটেট করছে। তার মানে এই এবি কার্ভটা সিডির রেসপেক্টে যদি রোটেট করে, দুজন কিন্তু রোটেট করছে। এ আর এসবি এই এরিয়াটা রোটেট করছে প্লাস এবি আর্কটাও রোটেট করছে। তার মানে একই বডির ক্ষেত্রে ভলিউমটা তৈরি করছে কে? এ আর এসবি এরিয়াটা রোটেট করে, আর সারফেস এরিয়াটা তৈরি করছে কে? এবি আর্ক রোটেট করে। তার মানে একটা ছবিতেই আমরা কিন্তু ভলিউমও দেখাতে পারি, সারফেস এরিয়াও দেখাতে পারি। সারফেস এরিয়ার জন্য আমাদেরকে কনসিডার করতে হবে রোটেশন অফ দ্য আর্ক এবি, আর ভলিউমের জন্য আমাদেরকে কনসিডার করতে হবে রোটেশন অফ দ্য এরিয়া এ আর এস বি, যেখানে এবি পোর্শনটা কার্ভিক্যাল, দ্যাট ইজ কার্ভ বরাবর আছে। আশা করি এইটুকু যদি তুমি বুঝে নাও আর কোথাও কোনো প্রবলেম আসার কথা না। এবি আর্ক রোটেট করছে সিডির রেসপেক্টে, তাহলে দুটো জিনিসই তৈরি হবে। এবি আর্কটা রোটেট করে সারফেসটা তৈরি করবে, কারণ এবি আর্কের পেরিমিটার আছে, রোটেট করার সাথে সাথে ও ব্রেথ বা হাইট বা যা খুশি বলতে পারো সেটা পেয়ে যাবে। আর এরিয়াটা যেহেতু আবার হাইট পেয়ে যাচ্ছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে ও কিন্তু দিয়ে দেবে ভলিউম। দ্যাট ইজ এরিয়াটা রোটেট করার জন্য ভলিউম পাবো, আর এবি আর্ক রোটেট করার জন্য সারফেস এরিয়াটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে খুব সিম্পলি আমরা বলতে পারি একটা সিলিন্ডার সে কার রোটেশনে তৈরি হয়? একটা স্ট্রেট লাইনের রোটেশনে তৈরি হয় অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রিভলিউশন। দ্যাট ইজ তুমি এভাবে ভাবতে পারো, কোনো একটা লাইন তার প্যারালাল একটা লাইন যদি ওই লাইনটার রেসপেক্টে রোটেট করে তাহলে কিন্তু সে একটা রাইট সার্কুলার সিলিন্ডার তৈরি করবে। তাহলে আমরা কি বলেছি? এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ অ্যান এক্সাম্পল অফ এ সারফেস অফ রিভলিউশন ফর হুইচ দ্য জেনারেটিং কার্ভ ইজ এ স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ রিভলিউশন। এত কষ্ট করে তোমাকে ভাবতে হবে না। তুমি যদি সিম্পল মনে করো তুমি দুটো স্ট্রেট লাইন নেবে এবং দুটো প্যারালাল স্ট্রেট লাইন, তাহলে একটা লাইনকে ফিক্স করো, অ্যানাদার লাইনটাকে ওই স্ট্রেট লাইনটাকে বেস করে একবার রোটেট করিয়ে দাও, দেখো তুমি পেয়ে যাবে একটা সিলিন্ডার। ওকে, একটা স্ফেয়ার, সে একটা কি করবে? স্ফেয়ার সেমি সার্কেলের এরিয়াটাকে রোটেট করে তৈরি হয়, তাহলে স্ফেয়ারের সারফেসটা কি দিয়ে তৈরি হবে? সেমি সার্কেলের যে পেরিমিটার তাকে রোটেট করে তৈরি হবে। এখানে বলেছে স্ফেয়ার ক্যান বি জেনারেটেড বাই রোটেটিং এ সেমি সার্কেল অ্যাবাউট ইটস ডায়ামিটার। একদম ঠিক, বাট এখানে যেটা অ্যাকচুয়ালি এরা বলতে চেয়েছে সেটা এটা নয়। এরা বলতে চেয়েছে স্ফেয়ারের যে সারফেসটা সেটা কীভাবে তৈরি হবে? সেমি সার্কেলের পেরিমিটার রোটেট করে তৈরি হবে। আর পুরো স্ফেয়ারটা সলিড বডি হিসাবে কীভাবে তৈরি হবে? পুরো সেমি সার্কুলার এরিয়াটা, সেমি সার্কেলের মধ্যে যে এরিয়াটা আছে সেটা রোটেট করে তৈরি হবে। সেটা নিয়ে তো আমরা প্রবলেম আগের বারই করিয়েছি।
তো এখানে কিছু প্রবলেম ফর্মুলা দেখাচ্ছে, এটা একটা ফর্মুলা, কিছু একটা ফর্মুলা দেখাচ্ছে। আমরা ফর্মুলাটাতে এখনই যেতে চাইছি না, ফর্মুলাটা আমরা যাব কিন্তু আরেকটু কালচার করার পর যাব। তাই যেখানে বলতে চাইছে এ যদি রোটেট করে এরকম একটা ভলিউম তৈরি করবে, ভলিউমটা তৈরি হবে এরিয়াটা রোটেট করার জন্য, আর উপরের আর্কটা রোটেট করার জন্য আমরা এই ভলিউমটারই সারফেসটা পেয়ে যাব। আমরা এবার একটা ছবি দেব, ছবিতে তোমাদের টোটাল ক্লিয়ার হয়ে যাবে। এটা খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে, ভালো করে খেয়াল করবে। দেখো আর্কটা মিডিলের যে অ্যাক্সিস, যেটা কালো লাইন দেখাচ্ছে 2 4 6 8 লেখা আছে যেটার উপরে, তার রেসপেক্টে রোটেট করছে, আর্কটা রোটেট করছে। তাহলে আর্কটা রোটেট করলে আর্কটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে একটা নির্দিষ্ট করে হাইট পাচ্ছে। দেখো কালো আর্ক কালো লাইনের রেসপেক্টে রোটেট করছে, ভালো করে খেয়াল করে দেখবে, কালো আর্ক কালো লাইনের রেসপেক্টে রোটেট করছে। তাহলে এই যে বডিটা তৈরি হলো, এই বডিটার উপরের যে অংশটা, এটা হলো কিন্তু আমার সারফেস অফ রিভলিউশন, যেটা প্রথমে নেট থাকছে, নেট থেকে পুরো ফিল্ড হয়ে যাচ্ছে। প্রথমে দেখো নেট থাকছে, নেট থেকে পুরো একদম ভর্তি হয়ে যাচ্ছে কালারে। তাই উপরের যে পোর্শনটা, এটা কিন্তু তৈরি হলো আমার সারফেস অফ রিভলিউশন। কার দ্বারা তৈরি হলো? ওই কার্ভটা, দ্যাট ইজ কার্ভের আর্কটা এখানে মুভ করছে। আর যদি কার্ভের ভেতরের এরিয়াটা মুভ করতো তাহলে তৈরি হয়ে যেত কিন্তু আমার ভলিউম অফ রিভলিউশন। যদি কার্ভের ভেতরের এরিয়াটা মুভ করতো তাহলে তৈরি হয়ে যেত আমার ভলিউম অফ রিভলিউশন। তাই ভেতরের এরিয়াটা যদি পুরোপুরি ঘুরে আসতো তাহলে তৈরি হতো ভলিউম। এখানে শুধু কার্ভের পেরিমিটারটা পুরো ব্ল্যাক লাইনটার রেসপেক্টে মুভ করছে, যার জন্য তৈরি করছে সারফেস অফ রিভলিউশন। ওকে, তাহলে সারফেস অফ রিভলিউশনের ক্ষেত্রে কে মুভ করবে? পেরিমিটার মুভ করবে। কার রেসপেক্টে? একটা ফিক্সড অ্যাক্সিসের রেসপেক্টে আমরা পাবো সারফেস অফ রিভলিউশন। আমরা মেনশন করেছি তার জন্য সারফেস ইকুয়ালস টু পেরিমিটার গুণ হাইট। হাইটটাকে তোমরা চাইলে ব্রেথ বলতে পারো। এখানে আমরা প্রথমে এবি একটা আর্ক নিয়েছি যে সিডি লাইনের রেসপেক্টে মুভ করবে। এবি আর্ক সিডি লাইনের রেসপেক্টে মুভ করবে। যদি এসিডিবির মধ্যে যে এরিয়াটা পড়ছে, যার মধ্যে এবি পোর্শনটা কার্ভ বরাবর আছে, সে যদি মুভ করতো তাহলে কিন্তু ভলিউম তৈরি করতো। আমি বলতে চাইছি এই এসিডিবি এই এরিয়াটা যদি মুভ করতো, যেখানে এবিটা কার্ভ লাইন বরাবর আছে, তাহলে কিন্তু টোটাল ভলিউমটাকে জেনারেট করতো। আমরা কিন্তু ভলিউমটাকে জেনারেট করতে চাইছি না, আমরা চাইছি এখানে সারফেসটাকে জেনারেট করতে। আমরা আগেই বলেছি সারফেস জেনারেট করার জন্য এরিয়া রোটেট করার কোনো প্রয়োজন নেই। আমরা ছবিতেও দেখালাম, এই এবি আর্কটা সিডির রেসপেক্টে একবার রোটেট করবে, এবি আর্কটা সিডির রেসপেক্টে একবার রোটেট করবে, তাহলেই তৈরি হবে রেসপেক্টিভ সারফেস। আমার এখানে সারফেসটা দরকার, তার বেশি কিছু কিন্তু কোনো প্রয়োজন নেই। আমার এখানে সারফেসটা দরকার, তার বেশি কোনো কিছু প্রয়োজন নেই। তাহলে এখানে এবি আর্কটা, দ্যাট ইজ এবি যে পেরিমিটার বলো বা আর্ক বলো, সে সিডির রেসপেক্টে রোটেট করবে। তার মানে এখানে যা কিছু ক্যালকুলেশন হবে সেটা কিন্তু অ্যালং দ্য আর্ক অফ দ্য কার্ভ ক্যালকুলেশন হবে, অ্যালং দ্য আর্ক অফ দ্য কার্ভ ক্যালকুলেশন হবে। আগে আমরা কিন্তু যখন ভলিউম ক্যালকুলেট করেছি তখন ক্যালকুলেশনের টেকনিকটা কিন্তু এক্স বরাবর ছিল, খেয়াল করলেই দেখতে পাবে। তার জন্য আমরা পারপেন্ডিকুলার টুলার সব ড্র করতাম। এই যেখান থেকে আমরা এর উপরে পারপেন্ডিকুলার ড্র করতাম, পি থেকে এর উপরে, কিউ থেকে এর উপরে, দিয়ে আমরা ডিএক্স, দ্যাট ইজ এই সিডি লাইনটাকে নিতাম ডিএক্স। আমরা বলতাম যে PCDQ এই এরিয়াটা, যেটা তার মধ্যে PQ পোর্শনটা কার্ভ বরাবর আছে, সে যে ভলিউমটা তৈরি করবে রোটেট করে, সেটা PCDর চেয়ে বড়, দ্যাট ইজ PCD এই রেক্ট্যাঙ্গেলটা রোটেট করে যে ভলিউমটা তৈরি করবে তার চেয়ে বড়। বাট QFCD এই এরিয়াটা রোটেট করে যে ভলিউম তৈরি করবে তার চেয়ে ছোট। তার বেসিসেই আমরা কাজ করতাম এবং এটাই ছিল ওখানে আমাদের মূল মন্ত্র। এখানে কিন্তু এই কনসেপ্টটা থেকে সরে আসতে হবে, কারণ এখানে কোনো কিছুই এরিয়া বরাবর হচ্ছে না, এখানে হচ্ছে পেরিমিটার বরাবর। তার মানে এখানে এই PQ বরাবর ক্যালকুলেশন হবে। আর PQ কিন্তু কোনো স্ট্রেট লাইন নয়, PQ কিন্তু একটা আর্ক অফ দ্য কার্ভ। হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছি খুব লোকাল, মানে কি বলবো, ব্রড সেন্সে দেখলে PRQ যদি খুব কাছাকাছি হয় তাহলে যেটা আর্ক সেটাই স্ট্রেট লাইন হয়ে যায়। দ্যাট ইজ PQ আর্ক আর PQ এর মধ্যে ডিস্টেন্স ডেল্টা এক্স, আমরা ডেল্টা এস এবং ডেল্টা এক্স ইকুয়াল করে দিতে পারি। বাট সেটা কখন? সেটা হচ্ছে খুব, মানে কি বলবো, নিয়ার অ্যাবাউট কেসে, যখন আমি ধরে নেব যে PRQ খুব কাছাকাছি আছে, তার জন্য PQ আর্ক মানেই হচ্ছে ডেল্টা এক্স
এই ডেল্টা এস অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু ডেল্টা এক্স। ওকে, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, বাট এখানে আমরা প্রুভ করছি, এখানে তো আমরা কোনো স্পেসিফিক কেস নিতে পারবো না, জেনারেলি প্রুভ করতে হবে। তাহলে এখানে কিন্তু পিকিউ আমার আর্ক এবং সেটাকে আমাদেরকে ডেল্টা এস হিসাবেই কনসিডার করতে হবে, সেটাকে আমাদেরকে ডেল্টা এস হিসাবেই কনসিডার করতে হবে। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। তুমি জানো যে আর্ক মেজারমেন্ট করতে গেলে একটা ফিক্সড পয়েন্টের প্রয়োজন হয়। আমি ধরে নিচ্ছি এ নিজেই ফিক্সড পয়েন্ট, arc AP equals to S, arc AQ equals to S plus delta S, that is arc PQ equals to delta S. delta S মানে S মানেই আমরা বুঝি এটা কার্ভিক্যাল পোর্শন। এবার আমরা P পয়েন্টের কোঅর্ডিনেট নিলাম XY, Q পয়েন্টের কোঅর্ডিনেট নিলাম X plus delta X, Y plus delta Y। যদি PQ খুব কাছাকাছি থাকে তাহলে আমি এর আগেই তোমাদেরকে নিজেই প্রমাণ করে দেখিয়েছি যে এই ডেল্টা এক্সটাও যা PRQ এর স্ট্রেট ডিস্ট্যান্স সেটাও তাই। PRQ এর স্ট্রেট ডিস্ট্যান্স মানে MN, দ্যাট ইজ ডেল্টা এক্স, দ্যাট ইজ যদি PQ খুব কাছাকাছি থাকে তাহলে ডেল্টা এস ইজ নিয়ারলি ইকুয়াল টু ডেল্টা এক্স হতে পারে, বাট সেগুলো কিন্তু একটা স্পেসিফিক কেসে ধরা যেতে পারে। সবসময় তো একটা থিওরি প্রুভ করার ক্ষেত্রে আমরা সেটা ধরি না। থিওরি প্রুভ করতে গিয়ে আমরা কিউআরপিকে খুব কাছাকাছি নিয়ে আসি, কখন? শেষ পোর্শনে গিয়ে, দ্যাট ইজ লিমিটিং পজিশনে গিয়ে। যখন আমরা বলি হোয়েন কিউ টেন্ডস টু পি ডেল এক্স ডেল ওয়াই টেন্ডস টু জিরো, সেই সমস্ত পজিশনে হতে পারে। এবং তখন ডেল এক্সটাও টেন্ডস টু জিরো, দ্যাট ইজ ডেল এক্স ইকুয়ালস টু ডেল ওয়াই, এরকম নেওয়া যেতে পারে। সেটা লিমিটিং কেসে, কারণ আমি তোমাদের একটা সার্কেলের উপরে দুটো পয়েন্টের ডিস্ট্যান্স নিয়ে দেখিয়েছিলাম। পয়েন্ট দুটো যদি খুব কাছাকাছি থাকে তাহলে সেই আর্ক ডিস্ট্যান্সটা স্ট্রেট ডিস্ট্যান্সের সঙ্গে ইকুয়াল হয়ে যায়। বাট এখানে আমি একটা অন্য কিছু প্রুভ করছি, মেন কন্টেন্ট থেকে সরে গেলে হবে না। আমি প্রুভ করছি এবি আর্কটা সিডির রেসপেক্টে রোটেট করবে। তাহলে এই যে পি পয়েন্টটা আছে সেও সিডির রেসপেক্টে রোটেট করবে। তাহলে সে যদি রোটেট করে সে কী তৈরি করবে? পিএম রেডিয়াসের একটা সার্কেল সে কিন্তু তৈরি করবে। ডটেড লাইন দিয়ে দেখানোর চেষ্টা করেছি। কিউ পয়েন্টটা কী করবে? কিউ পয়েন্টে যে কিউএন রেডিয়াস তাকে নিয়ে সে একটা সার্কেল তৈরি করবে। আমি পি কিউ আর্কটাকে নিয়েছি ডেল্টা এস। তাহলে এই যে পিএমকে বেস করে যে সার্কেলটা তৈরি করলো সেই সার্কেলটার পরিসীমা কত? পিএম যদি ওয়াই হয়, কারণ পি এর কোঅর্ডিনেট আমি এক্স ওয়াই নিয়েছি, তাহলে পিএমকে বেস করে এই যে সার্কেলটা তৈরি হলো এর পেরিমিটার কত? 2πy। আর আমরা তাকে পুল করছি পি থেকে কিউ অবধি যাওয়ার জন্য, সারফেস এরিয়া বের করবো, আগেই বলেছি পেরিমিটার গুণ হাইট। তাহলে এখানে পেরিমিটার হলো কত? 2πy। তাহলে পি কিউ এই এলিমেন্টারি পোর্শনের সারফেস এরিয়া আমরা প্রথম বের করতে যাচ্ছি। পি কিউ পিএম এন কিউ, এই পি কিউটা রোটেট করে সিডির রেসপেক্টে যে এলিমেন্টারি পোর্শনটা তৈরি করেছে তার সারফেস এরিয়া বের করতে যাচ্ছি। তাহলে সারফেস এরিয়া ইকুয়ালস টু আগেই বলেছি পরিসীমা গুণ হাইট বা ব্রেথ, যা খুশি বলতে পারো। তাহলে এই পি পয়েন্টটা যখনই সিডির রেসপেক্টে রোটেট করেছে সে পিএম হাইটের, দ্যাট ইজ পিএম রেডিয়াসের, ভালো করে শুনবে কথাটা, পিএম রেডিয়াসের একটা সার্কেল তৈরি করেছে যে সার্কেলের পেরিমিটার হচ্ছে 2πy। আমি এই পিকিউ পোর্শনটা সিডির রেসপেক্টে রোটেট করে যে এলিমেন্টারি পোর্শনটা তৈরি করেছে তার সারফেস এরিয়া জানতে চাইছি। সারফেস এরিয়া বলছে পেরিমিটার গুণ হাইট, তাহলে এটুকুর পেরিমিটার হলো 2πy। পি থেকে কিউ অবধি যেতে গেলে পিকে কিউ অবধি কতটা পুল করতে হচ্ছে? কার্ভের ওয়াল বরাবর। এইটার এখানে ভীষণ গুরুত্বপূর্ণ কথা, কার্ভের ওয়াল বরাবর। কারণ আমি যাব পি থেকে কিউ অবধি কার্ভের ওয়াল বরাবর, স্ট্রেট লাইন বরাবর হেঁটে গেলে হবে না। আমি ওই জন্যই অতগুলো কথা খরচ করলাম। স্ট্রেট লাইন বরাবর হাঁটার প্রসঙ্গ তখন আসে যখন তারা খুব কাছে থাকে। এখানে আমি জেনারেল কেস করছি, যেখানেই থাকুক এটা ট্রু হবে। পি আর কিউ এর আর্ক মানে আর্ক ডিস্টেন্সটা হচ্ছে ডেল্টা এস। তাহলে এই যে পি পয়েন্টটা রোটেট করার জন্য যে সার্কেলটা তৈরি হলো তার পেরিমিটার হচ্ছে 2πy, দ্যাট ইজ 2π পিএম মানেই হচ্ছে ওয়াই, তাহলে 2πy। তাহলে পি থেকে কিউ অবধি পি কিউ আর্কটা রোটেট করে যে সারফেসটা তৈরি করেছে তার জন্য কী লাগবে? লেন্থ গুণ ব্রেথ। তাহলে পেরিমিটারটাকে যদি লেন্থ ধরো, পি কিউ আর্কটা এক্ষেত্রে কিন্তু ব্রেথ বা হাইট, যা খুশি তুমি বলতে পারো। লেন্থ গুণ হাইট তুমি সারফেস এরিয়ায় পাবে, লেন্থ গুণ ব্রেথ বললেও সারফেস এরিয়ায় পাবে। সাধারণত এরিয়াতে লেন্থ গুণ ব্রেথ কথাটা মানায়। তো যাই হোক, আমরা ইঞ্জিনিয়ারিংকে হাইটই বলি। তাহলে পরিসীমা গুণ হাইট, তাহলে 2πy গুণ ডেল্টা এস, এটা হচ্ছে আমার সারফেস এরিয়া অফ দ্য এলিমেন্ট পি কিউ যখন পি কিউ পোর্শনটা রোটেট করেছে। তাহলে টোটাল বডির ক্ষেত্রে সারফেস এরিয়া কত হবে? সামেশান
টু পাই ওয়াই ডেল্টা এস। তোমরা জানবে কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে সামেশানটা ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে যায়। তো তোমরা ওটাকে সামেশান না লিখে ডিরেক্টও লিখে দিতে পারো। এলিমেন্টের জন্য বেরোলো টু পাই ওয়াই ডেল্টা এস, তাহলে টোটাল বডির জন্য ইন্টিগ্রেশন টু পাই ওয়াই ডিএস। যখনই ইন্টিগ্রেশন হয়ে যাবে, সামেশানটা ইন্টিগ্রেশনে কনভার্ট হবে, তখন প্রত্যেকটা ইউনিট লেন্থের জন্য বা প্রত্যেকটা ইকুইডিস্ট্যান্ট লেন্থের জন্য ডেল্টা এসটা ইকুয়াল হয়, তার জন্য ডেল্টা এসটাকে ডিএস দিয়ে শিফট করানো হয়। এটা হলো জেনারেল থিওরি। এবার তুমি ডিএস মানে তুমি তো জানো ডিএস এর রেসপেক্টে তুমি কোনো ফর্মুলা মানে ক্যালকুলেশন করতে পারো না যদি না এস এর ভ্যালু জানা থাকে। তাহলে ডিএসকে তুমি যা ইউজ করবে, যদি ডিএক্স এর রেসপেক্টে এক্সপ্রেস করো, ইন্টিগ্রেশনের রেঞ্জটা এক্স এর রেসপেক্টে দিয়ে দেবে, দ্যাট ইজ এ পয়েন্টের এক্স এর ভ্যালু, এ পয়েন্টের এক্স এর ভ্যালু, বি পয়েন্টের এক্স এর ভ্যালু, এ পয়েন্টের অ্যাবসিসা, বি পয়েন্টের অ্যাবসিসা দিয়ে দেবে। যদি ডিএসটাকে ডিওয়াই এর রেসপেক্টে এক্সপ্রেস করো, তাহলে এ পয়েন্টের অর্ডিনেট দিয়ে দেবে, বি পয়েন্টের অর্ডিনেট দিয়ে দেবে। যদি ডিএসটাকে ডিআর এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করো, তাহলে এ পয়েন্টের রেডিয়াস ভেক্টর দিয়ে দেবে, বি পয়েন্টের রেডিয়াস ভেক্টর দিয়ে দেবে। যদি থিটার রেসপেক্টে রিপ্রেজেন্ট করো, তাহলে এই পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল দিয়ে দেবে, এই পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল দিয়ে দেবে। যদি প্যারামেট্রিকে করো, তাহলে এই পয়েন্টের রেসপেক্টিভ অ্যাবসিসা প্যারামিটার দেবে, এই পয়েন্টের রেসপেক্টিভ অ্যাবসিসা প্যারামিটার দেবে। যদি অর্ডিনেট প্যারামিটারও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এই হলো এখানে স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা আমি মুখে বলে দিলাম, এবার ডিটেলসে আমি একটু পড়ে বলে দিচ্ছি। কারণ এই থিওরিটা তোমাদের বইয়ে, যে বই থেকে আমি তোমাদের জেরক্স দিচ্ছি বা তোমরা অনেক বইয়ে দেখবে, থিওরিটাই ভুল করা আছে। থিওরিটা কেন ভুল করা আছে সেটা তোমাকে আগে বুঝতে হবে। সেটার জন্য আমি এতটা ডিটেলসে এটা বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমাদের থিওরিটা বুঝতে কোনো অসুবিধা না হয়, ভুলটা যেমন তোমরা ধরতে পারো। প্রথমে আমি নিয়েছি, দেখো এপি আর্ক ইকুয়ালস টু এস, এটাকে ফিক্সড পয়েন্ট ডিক্লেয়ার করেছি। এই আর্কটাকে নিয়েছি আমরা এস, যা বলেছি তাই পাবে। একেও নিয়েছি এস প্লাস ডেল্টা এস, তাহলে আর্ক পিকিউ হয়ে গেল ডেল্টা এস। ডেল্টা এস আর ডেল্টা এক্স নিয়ে গুলোবে না, একটা হলো কার্ভ বরাবর ডিস্টেন্স, একটা স্ট্রেট ডিস্টেন্স। যখন তুমি সারফেস এরিয়া বের করছো, তোমাকে প্রথম যেটা মাথায় রাখতে হবে যে তুমি কার্ভের সারফেস বরাবর মুভ করছো, তাহলে এখানে কিন্তু ডেল্টা এস বরাবর মুভ করতে হবে, ডেল্টা এক্স বা ডেল্টা ওয়াই নয়, যেটা আমরা ভলিউমের ক্ষেত্রে করেছিলাম সেরকম নয়। তাহলে আর্ক পিকিউ ইকুয়ালস টু পেলাম ডেল্টা এস। এবার তুমি একটা জিনিস ভাবো যে এই পিকিউ এলিমেন্টারি আর্ক, দ্যাট ইজ একটা ক্ষুদ্র পোর্শনকে আমরা রোটেট করাবো, তাকে যদি আমরা এ টু বি এক্সটেনশান করি, আমরা এতগুলো থিওরি করে এটুকু অভ্যাস মানে বোধ আমাদের চলে এসছে যে পিকিউ আর্কের উপরে আমরা সমস্ত কাজ করব একটা স্মল আর্কের উপরে, তাকে যদি আমরা এ টু বি রোটেট করাই বা পুল করি এ থেকে বি অবধি, তাহলে এই টোটাল বডির জন্য আমরা সারফেস এরিয়া পেয়ে যাব। তাহলে প্রথমে পি পয়েন্টটা, দ্যাট ইজ এই পিকিউ আর্কটা যখন সিডির রেসপেক্টে রোটেট করছে, সে কি তৈরি করছে? সে পি পয়েন্টে একটা সার্কেল তৈরি করছে যার রেডিয়াস হচ্ছে পিএম, দ্যাট ইজ ওয়াই। তাহলে এই সার্কেলের পরিসীমা কত? 2πy। দেখো সেটাই বলা আছে, পেরিমিটার অফ দ্য সার্কেল উইথ রেডিয়াস পিএম ইকুয়ালস টু ওয়াই ইজ 2πy। সারফেস এরিয়া জেনারেটেড বাই রিভলভিং পিকিউ অ্যাবাউট সিবি, এই পিকিউ আর্ক যদি সিডির রেসপেক্টে রিভলভ করে, তাহলে সারফেস এরিয়াটা কি তৈরি হবে? পেরিমিটার, দ্যাট ইজ 2πy গুণ লেন্থ বা হাই, এই ব্রেথ বা হাইট যা খুশি বলতে পারো, দ্যাট ইজ আর্ক পিকিউ। পেরিমিটার গুণ আর্ক পিকিউ, এটাই হবে সারফেস এরিয়া। তাহলে কত হলো? 2πy, ব্র্যাকেটে লিখে দিয়েছি ওটা পেরিমিটার, গুণ লেন্থ অফ দ্য আর্ক। লেন্থ অফ দ্য আর্ক কত? ডেল্টা এস, দ্যাট ইজ সারফেস এরিয়া রিভলভিং জেনারেটেড বাই পিকিউ অ্যাবাউট সিডি 2πy ডেল্টা এস। এটা হলো কার জন্য? একটা এলিমেন্টারি পোর্শনের জন্য। এবার টোটাল বডির ক্ষেত্রে যদি করতে হয়, তাহলে এটাকে সামেশান দিয়ে ডিস্ট্রিবিউট করতে হয়। এটা সামেশান কনসেপ্টটা তোমাদের মধ্যে এখনও অতটা আসেনি, তোমরা জানো ওটাকে ইন্টিগ্রেশন করতে হয়, আর ইন্টিগ্রেশনে ডেল এসটা ডিএসে কনভার্ট হয়ে যায়। তাহলে টোটাল বডির, দ্যাট ইজ এবির রোটেশন হচ্ছে সিডির রেসপেক্টে যে সারফেস এরিয়াটা জেনারেট হবে, সেটা হচ্ছে সামেশান অফ অল সাচ এরিয়া জেনারেটেড বাই পিকিউ, দ্যাট ইজ সামেশান 2πy ds, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 2πy ds, del s সামেশন 2πy del s, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 2πy ds। এই ডেল থেকে ডি যাওয়ার একটা মিনিং আছে। সামেশনটা ইন্টিগ্রেশনে তখনই কনভার্ট হয় যখন বডিটা কন্টিনিউয়াস হয়, দ্যাট ইজ বডির মধ্যে কোনো ব্রেক না থাকে। তো তোমার মধ্যে যখন কোনো ব্রেক নেই, তার মানে তোমার হাত পা সব সচল, কোথাও কোনো ভাঙা টাঙা নেই, তার মানে আমরা ধরে নিই যে তোমার ক্ষেত্রে তোমাকে আমরা যখন যদি কোনো দিন কেটে ফেলি, মানে অন্যভাবে নিও না কথাটা,
একদম তোমাকে সুষমভাবে কাটা সম্ভব। আর তোমার মধ্যে যদি কোনো হাড় ভাঙা থাকে, তোমাকে হয়তো আমি সমানভাবে পা থেকে কাটতে কাটতে উঠছি, কোমরের হাড়টা ভাঙা আছে, ওখানে গিয়ে দেখবা সমানভাবে কাটা যাচ্ছে না, কারণ একটা জায়গা ভাঙা আছে। তাই ভাঙা থাকলে তখন ডেলএসটা ডিএসে কনভার্ট হবে না। কন্টিনিউয়াস হলে, দ্যাট ইজ কোনো ব্রেক না থাকলে, তার ক্ষেত্রে সম্ভব হবে। ধরো একটা 10 লেন্থের পাটকাঠি নিয়েছো, তাকে 2 লেন্থ করে কাটছো, কোথাও ভাঙা নেই, তাহলে তুমি 5 গুণ 2 10টা কেটে ফেলবে। এবার ধরো তুমি 10 লেন্থের পাটকাঠি নিয়েছো, তার 7-এর মাথায় গিয়ে একটা ভাঙা আছে, তাহলে প্রথম 2 গেলে, দ্বিতীয় 2 গেলে, তৃতীয় 2 গেলে, চতুর্থ 2 তো আর যেতে পারবে না, 7-এ গিয়ে তো আটকে যাবে। তার ক্ষেত্রে তাহলে ডেলএস ডিএস কনভার্সনটা হবে না, বাট কন্টিনিউয়াস হলে হবে। এটা যে কোনো বডির ক্ষেত্রে লেখা যায়, সেটা কন্টিনিউয়াস হোক বা ডিসক্রিট হোক, সাম করে করে যাচ্ছে, এখানে যোগ করে করে যাচ্ছে। তখন আমি আটকে গেলাম, 6 থেকে 7 অবধি যোগ করবো, 7 থেকে 8 অবধি যোগ করবো, 8 থেকে আবার ডাইরেক্ট 10 অবধি চলে যাবো। বাট কন্টিনিউয়াস থাকলে আমরা ডিরেক্টলি সেটাকে ইন্টিগ্রেট করতে পারবো। সুষম হলে এটা করা যায়, হোমোজিনিয়াস হলে। এবার আমি কোনো ইন্টিগ্রেশনের লিমিট দিইনি। কেন দিইনি? এই ডিএস এর রেসপেক্টে তুমি আলটিমেট ইন্টিগ্রেশন করবে না। তুমি তো আর্ক লেন্থ পড়েছো, আর্ক লেন্থে আমরা কি বলতাম, ইন্টিগ্রেশন ডিএস। বাট আমরা কখনো ডিএস এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছিলাম? করিনি। ডিএস ইকুয়ালস টু আমরা কখনো যদি পুট করতাম √1 প্লাস ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার ডিএক্স, কখনো পুট করতাম 1 প্লাস ডিএক্স ডিওয়াই তার স্কোয়ার ডিওয়াই, কখনো আর থিটার রেসপেক্টে পুট করতাম আর স্কোয়ার প্লাস ডিআর ডি থিটা হোল স্কোয়ার, কখনো 1 প্লাস আর ডি থিটা ডিআর হোল স্কোয়ার। দ্যাট ইজ ডিএসকে ভ্যারাইটিস ভাবে লেখা যায়। কার যদি কার্টেশিয়ানে থেকে কার্টেশিয়ানের মতো লেখা যাবে, পোলার হলে পোলারের মতো লেখা যাবে। যদি কার্টেশিয়ানে লিখি, দ্যাট ইজ ডিএসকে যদি আমরা এরকম লিখি ডিএস ডিএক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জটা আমরা তখন অ্যাবসিসার এগেনস্টে নেব। যদি ডিএসকে লিখি ডিএস ডিওয়াই ডিওয়াই, তখন ইন্টিগ্রেশনের রেঞ্জটা আমরা ওয়াই এর রেসপেক্টে নেব। যদি ডিএসকে লিখি ডিএস ডিটি ডিটি, তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জটা টি এর রেসপেক্টে নেব। যদি ডিএসকে লিখি ডিএস ডিথিটা ডিথিটা, তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জটা থিটার রেসপেক্টে নেব। যদি লিখি ডিএস ডিআর ডিআর, ওটাও খাতায় তুলে নিও যখন তুলবে, ইন্টিগ্রেশনের রেঞ্জটা আর এর রেসপেক্টে নেব। এবং এগুলোর প্রত্যেকটার একটা করে ফর্মুলা আছে। ডিএস ডিএক্স মানে √1 প্লাস ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার, এটা মানে √1 প্লাস ডিএক্স ডিওয়াই তার স্কোয়ার, এটা মানে √of ডিএক্স ডিটি তার স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি তার স্কোয়ার, এটা মানে √of আর স্কোয়ার প্লাস ডিআর ডি থিটা তার স্কোয়ার। যদি এটাকে ডিআর দিয়ে লেখো ডিএস ডিআর ডিআর, তাহলে তখন এখানে রেঞ্জটা আসবে আর ইকুয়ালস টু সামথিং টু আর ইকুয়ালস টু সামথিং। ডিএস ডিআর হচ্ছে √1 প্লাস আর ডি থিটা ডিআর তার স্কোয়ার, এরকমভাবে লিখতে পারবে। খাতায় যখন তুলছই এরপরে একটা ডিআর দিয়েও লিখে নিও। ইন্টিগ্রেশন টি ইকুয়ালস টু টি ইকুয়ালস টু 2 পাই, এখানে দেখো ওয়াইয়ের জায়গায় আর সাইন থিটা আছে, ওখানেও এটাই থাকবে 2 পাই আর সাইন থিটা ডিএস ডিআর ডিআর, এরকমভাবে করতে পারো। তো আমরা এখানে কি বলেছি, অ্যাজ উই আর গোয়িং থ্রু দ্য ওয়াল অফ দ্য কার বাই পুলিং দ্য সার্কেল উইথ রেডিয়াস পিএম, সো দেয়ার ইজ নো মিস্টেক। আমি হঠাৎ করে ভুল কথাটার মানে কেন আনলাম, কারণ অ্যাকচুয়ালি এই যে আমি তোমাকে সারফেস এরিয়া বের করার ফর্মুলাটা শেখালাম, ইন্টিগ্রেশন 2 পাই ওয়াই ডিএস, এটা কিন্তু কোনো থিওরি আমি প্রুভ করিনি। আমি একটা ম্যাথামেটিক্যাল টেকনিক অনুযায়ী তোমাদেরকে দেখালাম যে এই সারফেস এরিয়াটা কত হতে পারে। আমি এখানে কিন্তু কোনো থিওরিটিক্যাল প্রুফ কিন্তু তোমাদের করে শেখাইনি, কোনো থিওরিটিক্যাল প্রুফ শেখাইনি, আমি নিজে বলে দিচ্ছি। আমি এর মধ্যে কোনো থিওরিটিক্যাল প্রুফ তোমাদেরকে শেখাইনি বা ম্যাথামেটিক্যাল প্রুফও শেখাইনি। আমি একটা ম্যাথামেটিক্যাল মেথড দেখালাম যে এইভাবে বের করা যেতে পারে। এবার আমি তোমাদের দেখাবো যে এই প্রুফটা ভুল কোথায় আছে বইয়ে। তার আগে তোমাদেরকে আমি এই ধরনের তোমাদের যে 4টে চ্যাপ্টার টোটাল পড়া হলো অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসে, এরিয়া পড়েছিলে, সারফেস আর্ক লেন্থ পড়েছিলে, ভলিউম পড়েছিলে, সারফেস এরিয়া পড়ছো। এইগুলোর যে প্রুফগুলো হয়, প্রুফগুলো দুটো টেকনিকে প্রুফ হয়। একটা হচ্ছে লিমিটিং প্রুফ, রিমান ইন্টিগ্রাল সেম 4-এ পাবে, আর একটা হচ্ছে এলিমেন্টারি প্রুফ। তোমাদেরকে আমি এরিয়ার যে প্রুফটা করিয়েছিলাম, দেখবে এস ইকুয়ালস টু এত টু এস ইকুয়ালস টু এত, খাতা খুললেই পেয়ে যাবে একটা স্কোয়ার দিয়ে, সেটা ছিল কিন্তু এলিমেন্টারি প্রুফ। এখন তোমরা লিমিটিং প্রুফের কিছু বুঝতে পারবে না। তোমাদেরকে ভলিউমে যে প্রুফটা করিয়েছি ওটাও কিন্তু এলিমেন্টারি প্রুফ, লিমিটিং প্রুফ কিন্তু আমি করাইনি। সারফেস এরিয়ার কোনো এলিমেন্টারি প্রুফ হয় না, এই বইটা থেকে পড়েছে এবং এটা ভুল। আমি তোমাদের সেটা কোথায় ভুল দেখিয়ে দিচ্ছি। সারফেস এরিয়ার অনলি লিমিটিং প্রুফ হয়, আর লিমিটিং প্রুফ তোমরা এখন বুঝতে পারবে না। তার জন্য আমি একটা ম্যাথামেটিক্যাল ওয়েতে আমি তোমাদেরকে দেখালাম যে হ্যাঁ কী আমরা অ্যাকচুয়ালি করতে চলেছি, সেটা আমরা দেখালাম যে ফর্মুলাটা কি আসতে পারে। এই হলো সারফেস এরিয়ার রিম্যান প্রুফ, এগুলোকে বলে রিম্যান প্রুফ। এই যে রিম্যান প্রুফ, এটা তুমি এখন কিছুতেই বুঝতে পারবে না সেমফোরের আগে। এই হলো এরিয়ার রিম্যান প্রুফ, এই যে এটা হলো এরিয়ার
রিম্যান প্রুফ, এগুলো হচ্ছে সব রিম্যান প্রুফ। দেখতে পাচ্ছ দেখো কেমন ধরনের জিনিস সব লেখা আছে সাম টাম দিয়ে, এগুলো হচ্ছে সব রিম্যান প্রুফ। এই যে ম্যাক্সিমাম অফ ডেল্টা আই টেন্ডস টু 0, এসব তুমি এখন সারাদিন মাথাটা দেওয়ালে বাড়ি দিলেও বুঝতে পারবে না, সেমিস্টার করে গিয়ে আর দেখতে হবে না, একদিন বই খুললেই বুঝতে পারবে। আর্ক লেন্থ, এই যে ফর্মুলা কী সব দেওয়া আছে, ডেল এস আই ফেল এস আই, এসব হচ্ছে রিম্যান প্রুফ। এই যে লিমিট ম্যাক্সিমাম ডেল এক্স আই টেন্ডস টু 0, এগুলো হচ্ছে রিম্যান প্রুফ। এই রিম্যান প্রুফ তুমি এখন কিছু বুঝতে পারবে না। আর সারফেস এরিয়ার কোনো এলিমেন্টারি প্রুফ হয় না। যে বইয়ে করেছে তারা গুজামিল দিয়ে করে, পাতি বাংলায় বললে গুজামিল বলে এটাকে, গ্যাটিস দিয়ে করা। তো এই প্রমাণ শেখার কোনো মানে হয় না। তার জন্যই আমি তোমাদেরকে একটা ম্যাথামেটিক্যাল মেথড দিয়ে বুঝিয়ে দিলাম যে সারফেস এরিয়ার ফর্মুলাটা কিভাবে আসছে। 2π(y)টা কোথায় থেকে পাচ্ছি, পিএমকে সেন্টার রেডিয়াস করে, আর ডেল্টা এসটা কোথায় থেকে পাচ্ছি, তার আর্ক লেন্থ বরাবর ব্রেথ, দ্যাট ইজ লেন্থ অফ দ্য আর্ক পিকিউ। এইভাবে ফর্মুলাটা আসছে, এটা আপাতত বোঝানো সম্ভব। এর বেশি প্রমাণ কোনোদিন বোঝানো সম্ভব না, কারণ সারফেস এরিয়ার কোনো এলিমেন্টারি প্রুফ হয় না, ওর একমাত্র লিমিটিং প্রুফ হয়, যা তুমি এখন বুঝতে পারবে না। এবার আমি ভুলটা দেখিয়ে দিই, তাহলে তোমরাও একটু সজাগ থাকবে যে কোথায় ভুলটা হচ্ছে। দেখো এই প্রুফটা করতে গিয়ে বইয়ে কি করছে, প্রথমে আমরা যেমন যা করতাম সেগুলোই করছে। প্রথমে এবি একটা আর্ক নিয়েছে, পি একটা পয়েন্ট নিয়েছে, কিউ একটা পয়েন্ট নিয়েছে। অবশ্যই পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এবং এপি আর্কটাকে নিচ্ছে এস, পি কিউ আর্কটাকে নিচ্ছে ডেল্টা এস। দেখো এই অবধি দেখো কোনো কিছু তুমি তফাৎ পাবে না। বলেছে এবি বি এ পার্ট অফ দ্য কার্ভ y equals to fx from x equals to a to x equals to b. Let pxy be any point on the curve q x plus y delta x y plus delta y be a point in the neighborhood. Arc AP equals to s, r aq equals to s plus delta x, r pq equals to delta x. If s denotes the area, surface area of revolution of the arc AP about x axis, then s is a function of x. So ds represents the surface area corresponding to delta s. কোনো ভুল নেই এই অবধি। দুটো পারপেন্ডিকুলার ড্র করছে, পি কিউএন এর উপরে আর কিউএফ এক্সটেন্ডেড পার্ট অফ পিএম এর উপরে। পিএমকে এক্সটেন্ড করে তার উপরে কিউএফ, আর পি ড্র করছে কিউএন এর উপরে। এবার এখানে একটা দারুণ ক্লেম করেছে, ক্লেমটা দেখার মতো ক্লেম। গোজামিন দিয়ে প্রুফ করতে গেলে কত রকম ক্লেম তৈরি করতে হয়। ক্লেম তৈরি করেছে যে why now we take an axiom that the curved surface delta s of the solid generated by the revolution of the area PMQN lies between the curved surface of areas of right circular cylinder obtained on revolving the areas PMNE QFMN. আমি সোজা বাংলায় কি বলতে চেয়েছে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে সারফেসটা তৈরি হবে তার পৃষ্ঠতলটা কোথায় থেকে পাবে, এই পিকিউ আর্কটা ওএক্স এর রেসপেক্টে রোটেট করে পাবে। বলতে চাইছে আমরা পি থেকে ইয়ের পুরে যখন পারপেন্ডিকুলার ড্র করেছি, তাহলে পি একটা স্ট্রেট লাইন এবং সে ওএক্স এর প্যারালাল। তাহলে এই পি লাইনকে যদি আমরা ওএক্স এর রেসপেক্টে রোটেট করাই, একটা রাইট সার্কুলার সিলিন্ডার পাবো। এটা তো আমি তোমাদের সারফেস এরিয়া পড়ানোর শুরুতেই বলেছি, যে কোনো স্ট্রেট লাইনকে তার প্যারালাল লাইনের রেসপেক্টে রোটেট করালে আমরা একটা সিলিন্ডার পাবো। তাহলে এখানে পিকে ওএক্স এর রেসপেক্টে রোটেট করালে আমরা একটা সিলিন্ডার পাবো, কোনো সন্দেহ নেই। একই রকমভাবে কিউএফকে ওএক্স এর রেসপেক্টে রোটেট করালে আমরা একটা সিলিন্ডার পাবো। অটোমেটিক্যালি এই পিকিউকে রোটেট করিয়ে আমরা যে সারফেসটা পাবো তার ভ্যালু এই যে সিলিন্ডারটা পাবো পিকে রোটেট করে তার চেয়ে বেশি, এবং কিউএফকে রোটেট করে যে সিলিন্ডারটা পাবো তার চেয়ে কম। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বইয়ে এটাই বলতে চাইছে। Now we take an axiom that the curved surface del S of the solid generated by the revolution of the area PMNQ, that is area রিভলভ করলে ভলিউম পাবো, কোনো সন্দেহ নেই। আর ভলিউমের যে উপরের পোর্শনটা, দ্যাট ইজ পৃষ্ঠতলটা, সেটাই তো সারফেস এরিয়া। এটা নিয়ে এটা কিন্তু ভুল নেই। অনেক আবার এটাকে ভুল বলে বসতে পারো, স্যার এরিয়া ঘোরানোর কথা কেন বলছে? এরিয়া ঘোরানোর কথা তো নেই, কথা তো আছে আমাদের আর্ক ঘোরানোর কথা। আমরা পিকিউকে ঘোরাবো, এরিয়া কেন ঘোরাবো? কোনো ভুল নেই কিন্তু। এটা আমি তোমাদের এর আগেও ব্যাখ্যা করেছি যে এরিয়া ঘোরানো আর আর্ক ঘোরানো একই ব্যাপার। এরিয়া ঘুরলে ভলিউমটা তৈরি হবে, ইনার জোনটা, আর ওই যে এরিয়া ঘোরানোর সময় পেরিমিটারটা ঘুরলো, তাতে আউটার জোন, দ্যাট ইজ সারফেস এরিয়া তৈরি হবে। এটা নিয়ে কেউ কিন্তু ভুল বলবে না, এখানে ভুল নেই। ভুল আছে, সাংঘাতিক ভুল আছে, কোথায় আছে সেটা আমি দেখাচ্ছি, কিন্তু এখানে কোনো ভুল নেই। এখানে বলছে এরিয়াটাকে ঘোরাবো, অবশ্যই ঘোরাও, তাহলে ভেতরটা ভলিউম হবে, উপরটা সারফেস হবে, কোনো অসুবিধা নেই।
বলেছে সেটা কাদের মধ্যে অবটেন্ড, পিএমএনই আর কিউএফএমএন এরা যেটা তৈরি করবে তার মধ্যে অবটেন্ড। আমি সেটাই বোঝালাম ওই রাইট সার্কুলার সিলিন্ডারের মধ্যে। এই পি স্ট্রেট লাইনটা যদি ওএক্সের রেসপেক্টে রোটেট করে, একটা স্ট্রেট লাইন আর একটা প্যারালাল স্ট্রেট লাইনের রেসপেক্টে রোটেট করলে একটা রাইট সার্কুলার সিলিন্ডার উইথ সার্কুলার বেস তৈরি হবে। এবার সেটাকেই তুমি পি লাইনটা রোটেট করানোর বদলে তুমি বলতেই পারো পি এম এনই এই এরিয়াটা রোটেট করা। বইয়ে এরিয়া দিয়ে বলেছে, কোনো ভুল নেই কিন্তু তাতে। এই যে পিএমএনই এরিয়াটা রোটেট করা। একই রকমভাবে কিউএফ লাইনটা ওএক্সের রেসপেক্টে রোটেট করা, তাতে একটা রাইট সার্কুলার সিলিন্ডার উইথ সার্কুলার বেস তৈরি হবে। সেটাকেই তোমরা বলতে পারো কিউ এন এম এফ এই এরিয়াটা রোটেট করা, কোনো ভুল নেই তাতে। এরিয়াটা রোটেট করলে ভলিউম পাবো, তার উপরের পোর্শনটা আমার দরকার সারফেস। এবার কি লিখছে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, বলছে ডেল্টা এস 2 পাই ডেল্টা এস এর চেয়ে বড়, আর 2 পাই ওয়াই প্লাস ডেল্টা ওয়াই ডেল্টা এস এর চেয়ে ছোট। সাংঘাতিক কথা। এবং ছবি খেয়াল করো, পি পোর্শনটাকে নিয়েছে ডেল্টা এস, যেটা কোনোদিন সম্ভব নয়। পি যদি ডেল্টা এস হয় তাহলে পি কিউ কী হবে? পি কিউ হচ্ছে ডেল্টা এস, পি হচ্ছে ডেল্টা এক্স, আর কিউএফ হচ্ছে ডেল্টা এক্স। তাহলে পি কিউ আর পি যদি আমি সমানই ধরে নেব তাহলে তো আমার প্রমাণই হবে না। তাহলে আবার ওদের মধ্যে থাকবে কী করে? সব তো ইকুয়াল হয়ে গেল। যখন পি কিউ রোটেট করছে, আমি তোমাদের আগেই দেখালাম, এই পিএমকে রেডিয়াস বানিয়েও একটা সার্কেল তৈরি করছে যার পেরিমিটার 2 পাই ওয়াই। ও বলছে এই 2 পাই ওয়াই গুণ পিই এটা হলো সিলিন্ডারের সারফেস এরিয়া। অবশ্যই সেটা হবে। তাহলে সেটা কত হওয়া উচিত? 2 পাই ওয়াই ডেল্টা এক্স হওয়া উচিত। কি লিখে দিল? উত্তর মেলানোর জন্য 2 পাই ওয়াই ডেল্টা এস বানিয়ে দিল। ভুল এখানে। উপরের যে সিলিন্ডারটা তৈরি হবে তার ক্ষেত্রে যখন কিউ পয়েন্টটা রোটেট করবে, সে কিউএনকে রেডিয়াস বানিয়ে একটা সিলিন্ডার তৈরি করবে। সেই সিলিন্ডারের পেরিমিটার কত? কিউএন কত এখানে? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে সেই সিলিন্ডারের পেরিমিটার কত? 2 ইন্টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই ইন্টু পাই, দ্যাট ইজ 2 পাই ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাকে তুমি কি দিচ্ছ? কিউএফ পরিমাণ ব্রেথ দিচ্ছ। তাহলে তার সারফেস এরিয়াটা কত হবে? 2 পাই ওয়াই প্লাস ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা এক্স, নট ডেল্টা এস। এরা বসিয়ে দিল এখানে ডেল্টা এক্স, ডেল্টা এক্সকে বানিয়ে দিল ডেল্টা এস। তাহলেই তো ভুল হয়ে গেল। এবার বোথ সাইডে আরাম করে ডেল্টা এস দিয়ে ডিভাইড করলো, লিমিট নিয়ে নিল, খুব সুন্দর বাবুসোনার মতো মিলিয়ে দিল ডিএস ডিএক্স ইকুয়ালস টু 2 পাই ওয়াই। এবং তুমি ইন্টিগ্রেট করে দেখিয়ে দিল, হ্যাঁ এটা বেরোচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি 2 পাই ওয়াই ডিএস। অথচ ইন্টিগ্রেশনের রেঞ্জ নিল এক্সের রেসপেক্টে। আমি এখনও নিজেই জানি না ডিএসকে আমি কার রেসপেক্টে রিপ্রেজেন্ট করব। ডিএসের ইন্টিগ্রেশন সাধারণত যদি ডিএস ফর্মে হয় তাহলে এসের ইন্টিগ্রেশন রেঞ্জ হওয়া উচিত। ভুলটা কোথায় তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে। এগুলো ডেল্টা এস কেন হবে? এগুলো তো ডেল্টা এক্স হবে। আর যদি ডেল্টা এক্স হয় তাহলে কি হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি দেখিয়ে দিয়েছি ছবিটা, ওই এলিমেন্টারি পোর্শনটা তুলে, যে এই হচ্ছে একটা রেডিয়াস, এটুকু হচ্ছে ডেল্টা এক্স নট ডেল্টা এস। এই হচ্ছে অ্যানাদার রেডিয়াস, এই পোর্শনটুকু হচ্ছে ডেল্টা এক্স নট ডেল্টা এস। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 2 পাই ওয়াই ডিএক্স, এটা ডিএক্স নয়, এটা ডেল এক্স হবে। 2 পাই ওয়াই ডেল এক্স লেস দ্যান 2 পাই ওয়াই ডেল এস লেস দ্যান 2 পাই ওয়াই প্লাস ডেল্টা ওয়াই ডেল এক্স। এখানে আমি ওরা যেটা ডেল ক্যাপিটাল এক্স করেছিল, ক্যাপিটাল এস করেছিল, ওটাকে 2 পাই ওয়াই ডেল এস বসিয়েছি। কেন? স্বাভাবিক, তার কারণ এই পি পয়েন্টে যে সার্কেলটা তৈরি হচ্ছে তার পেরিমিটার হচ্ছে 2 পাই ওয়াই। যখন আমি পি কিউ বরাবর যাব তাকে আমি পুল করব আর্ক লেন্থ পি কিউ। তাহলে গুণ হবে কত? 2 পাই ওয়াই গুণ পি কিউ, দ্যাট ইজ ডেল এস। ইন দ্যাট সেন্স আমি এটাকে 2 পাই ওয়াই ডেল এস বসিয়েছি। ওরা ওখানেও একটা গোজামিল দিয়েছে, দেখবে ওখানে একটা ডেল ক্যাপিটাল এস বসিয়ে দায় সেরে দিয়েছে। দেখো তুমি যখন ন্যায্য কাজ করছো সবটাই ন্যায্য কাজ করতে হবে। তুমি বলতে চাইছো যে হ্যাঁ, এই যে স্ট্রেট লাইনটা আছে সে যখন এর রেসপেক্টে রোটেট করছে সে একটা রাইট সার্কুলার সিলিন্ডার তৈরি করছে। এই যে স্ট্রেট লাইনটা আছে সে যখন এর রেসপেক্টে রোটেট করছে একটা রাইট সার্কুলার সিলিন্ডার তৈরি করছে।
আর এই পিকিউ আর্ক ব্যাকা লাইনটা যখন এর রেসপেক্টে রোটেট করছে সেও একটা সারফেস তৈরি করছে। তুমি বলতে চাইছো যে সেই সারফেসটা এই লাইনটা রোটেট করে যে সারফেস তৈরি করছে তার চেয়ে বেশি, অটোমেটিক্যালি বেশি, ছবি থেকে বুঝতে পারছি, এবং এই লাইনটা রোটেট করে যে সিলিন্ডারটা তৈরি করছে তার সারফেসের চেয়ে কম। তাহলে অটোমেটিক্যালি তুমি প্রত্যেকের ক্ষেত্রে সারফেসেরই বিচার করবে, কারোর ক্ষেত্রে অবিচার হবে না। তাহলে এটুকু হলো 2πy, তাকে পুল করছি আমরা ডেল্টা এক্স, তাহলে কত হবে 2πy ডেল্টা এক্স, এটা ডেল্টা এক্স করবে, আগেই বলে দিয়েছি। পিকিউ হচ্ছে ডেল্টা এস, তাহলে এটুকু হলো 2πy, তাকে আমরা পুল করছি ডেল্টা এস, তাহলে এটা হবে 2πy ডেল্টা এস। এটুকু হচ্ছে এর যে রেডিয়াসটা তৈরি হবে সেটা হচ্ছে 2πy প্লাস ডেল্টা ওয়াই, তাকে পুল করছি ডেল্টা এক্স, তাহলে কত হবে 2πy প্লাস ডেল্টা ওয়াই ডেল্টা এক্স। এবার বোথ সাইডে ডেল্টা এক্স দিয়ে ভাগ করো, তাহলে 2πy লেস দ্যান দিস, ইন লিমিট ডেল এস ডেল এক্স হয়ে গেল ডিএস ডিএক্স, ডেল ওয়াই টেন্স টু 0, তাহলে পেলে ডিএস ডিএক্স ইকুয়ালস টু ওয়াই, ডিএস ইকুয়ালস টু ওয়াই ডিএক্স। কার ফর্মুলা? এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, এরিয়ার ফর্মুলা। এভাবে এরিয়া বের করা যেতে পারে, সারফেস এরিয়া নয়। আমরা সেটাই লিখে দিয়েছি, সারফেস এরিয়া ইজ নট পসিবল বাই দিস ওয়ে, পসিবল অনলি হোয়েন ডেল এস ইকুয়ালস টু ডেল এক্স, হুইচ ইজ হ্যাপেন ইন লিমিটিং কেস, দ্যাট ইজ জেনারেল কেসে তুমি কিন্তু ডেল এস ইকুয়ালস টু ডেল এক্স ধরতে পারো না। তার জন্য সারফেস এরিয়াটা টোটালি এই রিম্যান মেথডেই প্রুভ করতে হবে, লাগরাঞ্জেস থিওরিম ইউজ করে রিম্যান মেথড, যার কোনোটাই তোমরা এখন জানো না। এই যে ম্যাক্সিমাম কেন টেন্স টু 0 হচ্ছে সব তোমরা জানো না, তাই এর প্রুফ বোঝানো সম্ভব নয় প্রুফ করে। এটা তোমাকে আমি যেভাবে শেখালাম, যে একটা স্ট্রাকচার দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে মনে রাখবে যে তুমি 2πy পেরিমিটার নিচ্ছ, তাকে ডেল এস পরিমাণ পুল করছো, ব্যাস হয়ে গেল। তাহলে ফর্মুলা হলো ইন্টিগ্রেশন 2πy ডিএস। তুমি যদি ডিএক্স এর রেসপেক্টে লেখো তাহলে এরকম আসবে, ইন্টিগ্রেশনটা এক্স ইকুয়ালস টু এ টু বি হবে। তুমি যদি মানে প্যারামেট্রিকে লেখো ডিএস ডিটি, এভাবে লিখতে পারো, ইন্টিগ্রেশনটা প্যারামেট্রিকের রেসপেক্টে হবে। আমি ধরে নিলাম যখন এক্স এর মান এ, টি এর মান আলফা, যখন এক্স এর মান বি, টি এর মান বিটা। যদি তুমি পোলারে লেখো লিখতে পারো 2π আর সাইন থিটা ডিএস ডি থিটা ডি থিটা, ডিএস ডি থিটার মান বসিয়ে দাও, এখানে হচ্ছে থিটা আলফা টু বিটা, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু এতে সাপোজ থিটা আলফা, বিতে সাপোজ থিটা বিটা। এবারে আমরা পড়ছি রিভলিউশন অ্যাবাউট এনি অ্যাক্সিস। এটা কেমন? ঠিক যেমন তুমি পড়ে আসলে ভলিউমের ক্ষেত্রে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বাদে যে কোনো একটা অ্যাক্সিস বরাবর, এখানেও তাই, এখানেও সেম টু সেম। তাহলে চলো দেখা যাক। এটা আমার এ থেকেই দেখিয়ে দিই, ছবি থেকে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে, তাহলে এখান থেকে দেখিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখেছিলে নিশ্চয়ই আমরা এখানে ভলিউম কি বলেছিলাম, ওএম টু ওএন পাই পিসি স্কোয়ার ডি অফ ওসি। তাহলে এক্ষেত্রে যে কোনো লাইন, এই লাইনটা কিন্তু আর এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে কিছু নয়, যে কোনো লাইন। তাহলে এখানে আমরা সারফেস এরিয়াটা বের করছি, তার জন্য কি হবে, পি পয়েন্টের এই যে সার্কেল তার পেরিমিটারটা লাগবে, সেটা কত 2π। সাধারণত কি হয় তার রেডিয়াস, এখানে রেডিয়াসটা হচ্ছে পিসি, তাহলে কত হবে 2π পিসি। আর ডিএসই থাকবে, কারণ ডিএসটার যদি এসটাকে মেজারমেন্ট করতে হয় তাহলে এখানে একটা অ্যাডিশনাল পয়েন্ট কিউ নিতে হবে। অথবা আমরা আরেকটা জিনিস বলতে পারি, আর এপি যেহেতু এস, তাহলে আমরা দুভাবে লেখা যায়, ইন্টিগ্রেশন 2π পিসি ডি অফ এপি লেখা যায়, অথবা ইন্টিগ্রেশন 2π পিসি ডিএস ফর্মেই লিখে রাখা হয়। এর কোনো থিওরি নেই, এটা সিম্পল। এই যে সারফেস এরিয়া কত হলো, এটা হলো যে কোনো আরবিটারি অ্যাক্সিস বরাবর যদি রোটেট করে, তাহলে ওএম টু ওএন, দ্যাট ইজ ও তো তুমি জানো ভলিউমের ক্ষেত্রে শিখে নিয়েছো। আমাকে প্রথমে একটা অ্যাক্সিস অফ রোটেশনের উপরে ফিক্সড পয়েন্ট ডিফাইন করতে হবে, সেখান থেকে আমরা এই যে টোটাল আর্ক এবিটা, এখানে তার এরিয়া মুভ করছে না, এবি আর্কটা মুভ করছে, এ থেকে পারপেন্ডিকুলার ড্র করতে হবে ওই যে অ্যাক্সিস অফ রোটেশনের উপরে, বি থেকে পারপেন্ডিকুলার ড্র করতে হবে, ও থেকে ওএম বের করতে হবে, ও থেকে ওএন বের করতে হবে। ইন্টিগ্রেশনটা যদি এক্স এর রেসপেক্টে হয় তাহলে এখানে ওএম টু ওএন হবে। আর এখানে রেডিয়াসটা হচ্ছে পিসি, সেটা এক্স কি ওয়াই আমি জানি না, কারণ তোমাদের নিশ্চয়ই মনে আছে ভলিউমের সময় আমি বারবার বলেছি এক্স ওয়াই শব্দটা লিখবে না, খাতায় যখন তুলবে এক্স ওয়াইটা তুলবে না, ছবি একই থাকবে, শুধু এখানে এক্স ওয়াইটা থাকবে না। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা, পুরোটাই আমি আরেকবার গল্পের ছলে বলে দিই, তাহলে তোমাদের আশা করি কোনো অসুবিধা থাকবে না। প্রথমে তোমরা এরকম একটা স্ট্রেট লাইন আঁকলে, একটা কার্ভ নিলে,
তারপরে একটা পোর্শন এবি সিলেক্ট করে নাও, তারপরে একটা পয়েন্ট পি নিয়ে নাও, এই এক্স ওয়াইটা লিখবে না, দিয়ে পাশে লেখো আর্ক এপি ইকুয়ালস টু এস, আর্ক এপি ইকুয়ালস টু এস। তাহলে এখানে আমার একটা এলিমেন্ট দরকার, দ্যাট ইজ একটা অ্যানাদার কিউ পয়েন্ট দরকার, তবেই আমরা বলতে পারবো যে প্রথমে এলিমেন্ট পি কিউটা এই আরবিটারি অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করবে। আমরা পি কিউটা আঁকছি না, কারণ কিউটা না এঁকেও এখানে কাজ করা যাবে। কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এবার অ্যাক্সিস অফ রোটেশনের উপরে ও এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো এম, তার ফুটটা তাহলে এম, বি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো বিএন, তার ফুটটা তাহলে এন। অ্যাক্সিস অফ রোটেশনের উপরে একটা ফিক্সড পয়েন্ট ও ডিক্লেয়ার করো, সেটা তুমি তোমার প্রবলেম অনুযায়ী ডিক্লেয়ার করবে, ভলিউমে দেখে নিয়েছো। পি থেকে অ্যাক্সিস অফ রোটেশনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করো পিসি। তাহলে যখনই এই এবি আর্কটা রোটেট করবে তখন পিটাও অ্যাজ ওয়েল অ্যাজ রোটেট করবে, দ্যাট ইজ পি এর এখানে একটা সার্কেল তৈরি হয়ে যাবে যার রেডিয়াস হচ্ছে কত, পিসি। তাহলে এই সার্কেলের পরিসীমা কত হবে, 2 পাই, ওখানে কি হতো 2 পাই আর, তাহলে এখানে কত হবে 2 পাই পিসি। আর ডিএসটা আমরা ডিএসই রাখবো, কেন রাখবো সেটা পরে বলছি। তাহলে ইন্টিগ্রেশন 2 পাই পিসি ডিএস, এটাই হয়ে গেল আমাদের সারফেস এরিয়া অ্যালং এনি আরবিটারি অ্যাক্সিস। ইন্টিগ্রেশনের রেঞ্জটা আমরা ওএম টু ওএম দিয়ে দেবো। এবার ডিএসটা নিয়ে বলি। দেখো ডিএস মানে সাধারণত কি হয়, আমরা এখানে একটা অ্যানাদার পয়েন্ট কিউ নিই, পি কিউটাকে আমরা বলি ডিএস। বাট খেয়াল করে দেখো ডিএস মানে অ্যাকচুয়ালি আর্ক এপিটাই তো এস, দ্যাট ইজ ডিফারেন্সিয়াল অফ দ্য আর্ক এপি। দ্যাট ইজ এক্ষেত্রে এপি আর্কটা আমাদের জানতে হবে, তার ডিফারেন্সিয়াল ভ্যালুটা বসাতে হবে। বাট ওটার কোনো দিন প্রয়োজনই পড়বে না, কারণ ডিএসের আমরা সব ফর্মুলা জানি, ফর্মুলা বসেই ডিএসের কাজ আমরা কমপ্লিট করে নিতে পারবো। তার জন্য এখানে ডিএসটাকে কোনো দিনই আলাদা কিছুভাবে লেখা হয় না, ডি অফ এপিও লেখা হয় না বা ডি অফ পিকিউও লেখা হয় না, চাইলে সরি অনলি পিকিউও লেখা হয় না। অ্যাকচুয়ালি পিকিউ মানে ডিএস, তাহলে এখানে পিকিউ লেখা যেতে পারে অথবা ডি অফ এপি লেখা যেতে পারে, কোনোটাই লেখা হয় না। কেন পিকিউ বললাম বুঝতে পেরেছো? সাপোজ এটাকে ঘোরাতে গেলে তোমাকে দুটো জিনিস নিতে হয়, একটা এ থেকে এস দূরত্বে পি নিতে হয়, যার জন্য আর্ক এপি ইকুয়ালস টু এস, আর এ থেকে কিউ দূরত্বে এস প্লাস জেল, এ থেকে এস প্লাস জেল এস দূরত্বে কিউ নিতে হয়। আবারও বলছি, জড়িয়ে গেল, এ থেকে এস দূরত্বে পি নিতে হয় জানো, আর এ থেকে এস প্লাস ডেল এস দূরত্বে কিউ নিতে হয়, যাতে পি কিউটা হয় ডেল এস। তাহলে পি কিউ যদি ডেল এস হয় তাহলে এখানে কি লিখতে পারি আমরা, 2 পাই পিসি ডিএসটাকে আমরা পি কিউ লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি ডিএস, দ্যাট ইজ ডিফারেন্সিয়াল অফ এস। ডিএস মানে ডিফারেন্সিয়াল অফ এস। আবারও বলছি, ডিএস মানে ডিফারেন্সিয়াল অফ এস। এসটা কত এখানে, এস হচ্ছে আর্ক এপি, দ্যাট ইজ আমরা ডি অফ এপিও লিখতে পারি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 2 পাই পিসি ডি অফ এপি, এটাও লিখতে পারি। বাট প্রয়োজন পড়বে না, কারণ ডিএসের আমরা অনেক ফর্মুলা জানি, সেগুলোকে আমরা ইউটিলাইজ করলেই আমাদের কাজ হয়ে যাবে। এখানেও সেই জন্য দেখবে কোনো কিছুই দেওয়া নেই, 2 পাই পিসি ডিএস এটাই বলা আছে। এটা হলো যে কোনো অ্যাবাউট এনি অ্যাক্সিস রোটেশনের জন্য। এখানে কিন্তু এমএনটা যে কোনো অ্যাক্সিস, এখানে এক্স দিয়ে বিচার করেছে, কারণ এক্স দিয়ে কোঅর্ডিনেটটা লিখেছে। আমি যখন ছবিটা এঁকেছি দেখবে আমি এখানে এক্স টেক্স কিছু দিইনি, আমি সিম্পল বোঝাতে চেয়েছি যে কোনো অ্যাক্সিস তো যে কোনো অ্যাক্সিস। প্রবলেম করার ক্ষেত্রে আমার এটাকে এক্স অ্যাক্সিস কোনোভাবে বানিয়ে নিলে যদি সুবিধা হয় সেটা আমি নেব, বাট আরবিটারি যখন ছবিটা আঁকবে তখন আরবিটারিনেসটা মেনটেন করাটা দরকার। এই হলো সারফেসের যাবতীয় থিওরি। এরপরে সারফেসের প্রবলেম করতে আর খুব একটা অসুবিধা হবে না, আশা করা যায় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। শেষ হলেই জিওমেট্রি স্টার্ট হবে।